জিৎ, তুই এই মেয়েটাকে কোনোদিন ক্ষমা করবি? করবি ক্ষমা? তুই মেয়েটার বিরুদ্ধে একটাও কথা বলবি না? মা, কেউ যদি তার মন আমাকে দিতে না পারে তাহলে তার সঙ্গে আমি কি কথা বলবো? ও তার মানে ও এখন বলতে চাইছে যে আমরা আমরা সবাই এখান থেকে চলে যাই, ও এটাই বলতে চাইছে, তাই তো? হ্যাঁ, আমি চলে যেতে বলছি। আমি বলছি চলে যেতে। আমি নিজের বাড়িতে না নিজের মতো করে একটু থাকতে চাইছি। আমাকে একা ছেড়ে দাও না, আমি একা থাকতে চাইছি। কেন থাকবে? তোমরা তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে কথা শোনাও, আমাকে তো সম্মান করো না অসম্মান করো। কেন প্রত্যেকটা মুহূর্তে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবো? কেন কেন? আমি কি তোমাদের টাকায় খাই, তোমাদের পয়সায় থাকি, তোমাদের পয়সায় খাই নাকি? বরং তোমরা খাও, আমি খাওয়াই। কেন? আমি কথাগুলো বলতাম না, বলতে বাধ্য হচ্ছি। চলে যাও, আমার ভালো লাগছে না কিছু, চলে যাও। এই তুমি আমাদের খাওয়াও? তুমি আমাদের, আমার ছেলে বেকার, আমার ছেলে কিছু করে না? আমার ছেলেটা তোমার পেছনে কত টাকা খরচা করেছে তার কোনো সীমা আছে গুড্ডি? আচ্ছা কৌশল্যা, তুমি এই কথাগুলো কেন বলছো বলো তো? ওরা স্বামী স্ত্রী, একে অন্যকে টাকা দেবে, দুজন দুজনের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। তা না তুমি কি স্বাভাবিকটা হচ্ছে আমাকে একটু বলো তো, তুমি আমাকে কোন স্বাভাবিক জিনিসটা হচ্ছে এখানে? ওই মেয়েটা যা যা করছে সেগুলো কি স্বাভাবিক? অনুজ মারা যাওয়ার পর থেকে এই গুড্ডি তো আমার ছেলেকে স্বামী হিসেবে মেনেই নিচ্ছে না, থাকতেই চাইছে না আমার জিতের সঙ্গে। আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল, অসভ্য মেয়ে একটা, অসভ্য। আমি অসভ্য? আমি আগেও ভালো হতে পারিনি, তোমার চোখে আজও পারিনি। না, আমার দুর্ভাগ্য, আমি ভালো হতে পারিনি। এত খারাপ তো আমি খারাপের সঙ্গে কেন আছো? চলে যাও না। এত কিছু বলছি আমি, তারপরেও কেন যাচ্ছ না? কেন এখানে আছো? কেন আছো? আমি তো বলছি একটু আমাকে আমার মতো করে থাকতে দাও না, একটু ছেড়ে দাও। আমি একা থাকতে চাই। তোমাদের তো নিজেদের বাড়ি ঘর তোর আছে না? বাড়ি আছে, ঘর আছে, নিজেদের জায়গা আছে থাকার। এখানে আছো কেন? চলে যাও। এতদিন তো বুঝতে পারিনি যে তোমার জীবনে আমাদের প্রয়োজনটা হঠাৎ ফুরিয়ে যাবে একদিন এভাবে। তোমার পাশে ছিলাম, ভেবেছিলাম তোমার পাশে থাকাটা জরুরি। এখন দেখছি উল্টোটা। তোমার পাশে ছিলাম বলে তুমি বিরক্তই হয়েছো। তুমি আরো উদ্দাম জীবনযাপন করতে পারোনি অনুজের সঙ্গে, সেটা তোমার আক্ষেপ রয়ে গেল। কি ঠকালো তোকে জিত এই মেয়েটা। একটা মাত্র জীবন জিত তোর, শেষ করে দিল জীবনটাকে, শেষ করে দিল। কে বলেছে জীবন শেষ হয়ে গেছে? এত সহজে জীবন শেষ হয় নাকি? তুমি তোমার ছেলের বিয়ে দাও, আমি তো বলেছি। আমি বলেছি ওর যা যা দরকার, যা যা প্রয়োজন আমার তরফ থেকে আমি সব রকম সহযোগিতা করব। আমি সইও করে দিতে রাজি আছি, আমার তো কোনো অসুবিধা নেই। কি জানো তো গুড্ডি, আমরা না সেরকম মানুষ নয়। আমাদের বাড়িতে বারবার করে বিয়ে, বারবার করে ডিভোর্স হয় না। আমরা সেরকম পরিবারেরই মানুষ নয়। তোমার পরিবারে হয়তো এরকম হতে পারে। আমার পরিবার তুলে কথা বলবে না। আমার বাবুজি বা মা কাউকে দেখেছো তুমি? তাহলে সেই কথাগুলো বলে লাভ কি? দেখিনি কাউকে, কিন্তু কার্যকলাপের বিবরণ তো জানি গুড্ডি। কি জানো? তোমার বাবা যে কাজ করতেন সেটা থেকেই সমস্ত কিছু বোঝা যায়। ওরকম কাজ করলে আর কত ভালো। কে কি কাজ করতো সেটা দেখে কিচ্ছু বোঝা যায় না। সেভাবে ভেবে দেখতে গেলে তুমি তো গৃহবধূ, বাইরের কোনো কাজ করো না তুমি। তোমাকে দেখলে কি বোঝা যায় তুমি তোমার বৌমাকে, যে একটা পুলিশের উঁচু পদে আছে, তাকে তুমি এভাবে মেন্টাল টর্চার করতে পারো, এভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করতে পারো প্রত্যেকটা মুহূর্তে? বোঝা যায়? তোমার যদি উপযুক্ত শিক্ষা থাকতো তাহলে তুমিও নিশ্চয়ই ভাবতে, কাজটা করার আগে 100 বার ভাবতে। তুমি আসলে বুঝতে পারোনি যে আমি এভাবে ঘুরে দাঁড়াবো, আমি যে সহ্য করব না, এটা তুমি বুঝতে পারোনি না? ঘুরে দাঁড়িয়ে কি করবে? কি করবে ঘুরে দাঁড়িয়ে? আমার মাকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে? আমার ব্যাকগ্রাউন্ড সেরকম নয়, চাইলে অনেক কিছু করতে পারতাম। আমি না এই মুহূর্তে একটু শান্তিতে থাকতে চাই। এখানে আমার বাড়িতে অন্য কেউ শান্তি বিঘ্নিত করবে, আমি কিছুতেই সেটা মুখ বুঝে সহ্য করব না। এগুলো কিসের ফল বলতো জিৎ? প্রথম দিন থেকে ওকে শাসনে রাখা উচিত ছিল, সেটা তুই করিস। তাই আজকে এত বড় বড় কথাও আমাদের সকলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারছে। আমরা তোমার দু চোখের বিষ হয়ে গেছি এখন, কারণ তোমাকে তোমার ভুলগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। সেই জন্য তুমি আমাদেরকে আর সহ্য করতে পারছো না। তুমি এত বাজে কেন? সবসময় মাম্মা
মামামকে বকো, তুমি এখান থেকে চলে যাও না, আমি আর মামাম একসাথে থাকবো। এই খবরদার, ঠাস করে এক চড় মারবো বাজে কথা বললে। এই খবরদার, ওর গায়ে হাত দেওয়ার আগে না 1000বার ভাবতে হবে তোমাকে। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? বলো কি করে এই কথাটা তুমি? ভুলে যেও না ওর মা এখনো বেঁচে আছে, তোমার কোনো অধিকার নেই ওর গায়ে হাত দেওয়ার। তুমি কখনো ওর বাবা হতে পারোনি, তাই কোনো কিছুর অধিকার তোমার নেই। তোমরা দেখেছো একটা বাচ্চাও কিভাবে রিয়াক্ট করছে? ও থাকতে চাইছে না তোমাদের কারোর সঙ্গে, আমিও না থাকতে চাইছি না। প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও, প্লিজ আমাকে একা থাকতে দাও। চলে যাও না, আমি তো বলছি বারবার করে, চলে যাও না তোমরা। দেখো যোধাজিৎ, তুমি আমাকে ডিভোর্স নাই দিতে পারো, আমার কিন্তু কিচ্ছু এসে যায় না। আমার যদি ডিভোর্স নিতে হয় না, আমি জানি খুব ভালো করে কিভাবে ডিভোর্স নিতে হবে। নতুন করে সংসার করার বাসনা তো আমার মধ্যে নেই, আমি আগেই বলে দিয়েছি। আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু শান্তি চাই। সেই বাসনা তোমার এবং তোমার মায়ের থাকতে পারে, আছেও। সেই জন্য ডিভোর্স না দিলে তোমার অসুবিধা হতেই পারে। তুমি তো নতুন করে বিয়েটা করতে পারবে না ডিভোর্স না দেওয়া পর্যন্ত। আমার কিন্তু কিছু হবে না, ডিভোর্স দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। আমি যে কি বললাম, আমি থাকতে চাই। প্লিজ, আমি বিনীতভাবে বলছি, চলে যেতে বলো। যোধাজিৎ, তোমার মাকে এখান থেকে চলে যেতে বলো। আমি বিনীতভাবে তোমার কাছে বলছি, চলে যেতে বলো। সত্যি করে বলো তো গুড্ডি, তুমি শুধু মাকেই চলে যেতে বলছো নাকি সকলকে চলে যেতে বলছো? বলো তো একটু ঠিক করে। আমি একা থাকতে চাই। বুঝতে পারছি না, তোমার জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, যাচ্ছে, কিন্তু মা এখন একা থাকলে তো কষ্ট আরো বাড়বে, তাই না? ঠিক আছে, আমরা না চলে যাচ্ছি। যোধাজিৎ থাক, তোমরা তো স্বামী স্ত্রী, তাই না? একবার যাকে স্বামী বলে মেনে নিয়েছো, তাকে কি অত সহজে ছেড়ে দেওয়া যায়? স্বামী বলে মেনে নিয়েছে জিতকে, ও স্বামী বলে মেনে নিয়েছে? কোনোদিন স্বামী বলে মানেনি, কোনোদিনই স্বামী বলে মানেনি। ও মনে প্রাণে অনুজকেই চেয়ে গেছে, জিতকে বিয়ে করেছে, জিতকে শিখণ্ডী খাড়া করেছে। বললাম তো আমি একটু আগে, শিখণ্ডী খাড়া করেছে জিতকে। যদি তাই হতো তাহলে প্রথমবার যখন মিথ্যে বিয়ে করে তোমার ছেলে তোমাদের বাড়িতে নিয়ে গেছিল, আমি তো থেকে যেতাম, চাইলে থাকতেই পারতাম। আমি তো থাকিনি, নিজের ভরসায় বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমি না সেসব কিছুর ব্যাখ্যা দিতে চাইছি না, আমার কিছু ভালো লাগছে না নতুন করে ব্যাখ্যা দিতে, আমি না চাই না। তোমার আমাকে ভালো নাই লাগতে পারে, সেই স্বাধীনতা তোমার আছে। আমি তো এটাই বলতে চাইছি, তোমার আমাকে ভালো লাগছে না, আমি খারাপ, আমি অসভ্য, এত কিছুর পরও এত স্ট্রেস নিয়ে নিজে ছোট হচ্ছ না তুমি? তোমার খারাপ লাগছে না তাহলে কেন আছো? এত কিছু পরেও এখানে থাকবে? চলে যাও না, চলে যাও। আমি চলে যেতে বলছি কারণ এটাও সত্যি, যেমন তোমার আমাকে ভালো লাগছে না, যেমন তোমাদের কারোর আমাকে ভালো লাগছে না, আমারও না আর কাউকে ভালো লাগছে না। কাউকে ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। প্রত্যেকটা মুহূর্তে এই মানসিক নির্যাতন আমি আর মেনে নিতে পারছি না, প্রত্যেকটা মুহূর্তে এই অশান্তি আমি মেনে নিতে পারছি না। যোধাজিৎ, অনেক করেছো তুমি আমার জন্য, অনেক করেছো তোমার ছেলে আমার জন্য, অনেক কিছু করেছো, অনেক কিছু দিয়েছে আমাকে। কিন্তু যখন অনুজের প্রসঙ্গ আসে, ও সাংঘাতিকভাবে ফেরোসাস হয়ে যায়। তোমার কি মনে হয় আমার কি করা উচিত ছিল তখন? হাত জোর করে তোমার সামনে দাঁড়িয়ে বলা উচিত ছিল আমার যে না গুড্ডি, তুমি যা করছো তাই ঠিক, অনুজের প্রতি যে ভালোবাসা তোমার আছে সেটাই ঠিক, আমাকে বিয়ে করে তুমি যে আমাকে ঠকাচ্ছ সেটাও ঠিক, এইগুলোই আমার বলা উচিত ছিল, তাই তো? আমি তোমাকে ঠকাইনি যোধাজিৎ, আমার যা যা বলা ছিল আমি তোমাকে কালই সবটা পরিষ্কারভাবে বলে দিয়েছি। এরপরেও যদি তুমি না বুঝতে পারো, আমার আর কিছু করার নেই, আমি নতুন করে আর কিচ্ছু বলবো না। ওসব বাজে কথা ছাড়ো, তোমার মতো মেয়েকে না
উপযুক্ত শাসনে না রাখলে, মা যেটা বললো, উপযুক্ত শাসনে না রাখলে কাজ হয় না কখনো। চেষ্টা করে দেখো, পারবে না। আমি তোমার অধীনস্থ দাস নই। তুমি আমাকে শাসন করবে, নিজের মতো নিজের পথে চালানোর চেষ্টা করবে, আমি সেই পথে চালিত হবে, এটা কখনো হবে না। আমার নিজস্ব মত আছে, আমার নিজস্ব ইচ্ছে আছে, অনিচ্ছে আছে, সবকিছু আছে। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি কারোর মতো করে নিজেকে চালনা করতে পারবো না। আমি এটুকুই শুধু চাইছি, আমাকে একা থাকতে দাও, আমাকে নিজের মতো করে ছেড়ে দাও, আমি একটু শান্তি চাইছি। এই শান্তিটুকু কি আমি পাবো না? আমার সে অধিকার নেই? চলে যাও না, আর কোনো ডিস্টার্ব করো না। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তোমরা চলে যাও, প্লিজ এই বাড়ি থেকে চলে যাও। শেষবারের মতো বলছি, এই বাড়িতে থেকো না, আমাকে একা থাকতে দাও, চলে যাও।